আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি সেক্টরে লুটপাটের যেন শেষ নেই। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিছু প্রভাবশালী ব্যক্তি ও কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে চক্রটি হাতিয়ে নিয়েছে বিপুল পরিমাণ অর্থ। এতে সরকার বছরে প্রায় 100 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এসব ঘটনায় দায়ীদের বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড বিজিএফসিএল এর তিতাস বাকরাবাদ সহ বিভিন্ন ফিল্ডের কূপ থেকে গ্যাসের পাশাপাশি কন্ডেনসেট উৎপাদিত হয়, যা প্রক্রিয়াজাত করে ডিজেল ও পেট্রোলে রূপান্তরিত করে রাষ্ট্রীয় 3 জ্বালানি তেল প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনার কাছে বিক্রি করে সরকার মোটা অঙ্কের মুনাফা পায়। 2019-20 অর্থ বছরে 1,45,000 ব্যারেল কন্ডেনসেট উৎপাদিত হয়। প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যে তেল ও ডিজেল উৎপাদিত হয়েছে তা বিক্রি করে 170 কোটি টাকা রাজস্ব আয় হয়েছে সরকারের। এতেই নজর পড়ে অসাধু চক্রটির। রহস্যজনক কারণে 2020 সালের জুলাই থেকে এখন পর্যন্ত বিজিএফসিএল তাদের নিজস্ব ফ্র্যাকশনেশন প্ল্যান্টটি বন্ধ করে প্রাইভেট কোম্পানি পেট্রোমেক্স রিফাইনারি লিমিটেড ও সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করছে। ফলে সরকার প্রতি বছর এই খাত থেকে 100 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। হঠাৎ করে কি হলো যে বন্ধ করে দিয়ে দেওয়ার পরে আমাদের গাড়িগুলি সবটি গাড়ি চলে গেছে। যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক। কতিপয় মহল নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ উঠেছে। এই প্রতিষ্ঠানের কিছু অসাধু কর্মকর্তা, এটা যে 1-2 জন ছিল না তা না, হয়তো ডার্কে থেকে তারা তাদের কাছ থেকে বড় অঙ্কের কিছু খেয়েছে বিদেয় আমাদের 1-2 জন অসাধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমাদের মনে হইতেছে জড়িত আছে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশনের সাধারণ সম্পাদক বলেন, অজ্ঞাত কারণে এ তেলের মান খারাপ বলে এটি প্রাইভেট সেক্টরে দেওয়া হয়েছে। এটা আসলে রাষ্ট্রীয় সম্পদের লুটপাটের জন্যই করা হয়েছে। এটা আপনারা জানেন যে সারা দেশে যেরকম লুটপাট হয়েছে, জ্বালানি সেক্টরে লুটপাট হয়েছে, এটা তারই একটি নমুনা। আমাদের এই প্রতিষ্ঠান কেন পুরো বাংলাদেশের চিত্র, কিন্তু 12টা প্রতিষ্ঠান প্রাইভেট সব এখানে সরকার যে আপনার বছরে 150 না ভাই, এরা যদি আপনারা কম তাহলে আমরা আবার বিপদে পড়ব। লাভজনক প্ল্যান্টের কার্যক্রম পুনরায় চালু করে সরকারের রাজস্ব বৃদ্ধির দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িত ব্যক্তি যত বড়ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে হুঁশিয়ারি দেন জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তার চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। ছাত্র জনতার হত্যাকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আরও বলেন, কোনো শহীদ পরিবারকে টোকা দিলে ছাত্র জনতা তা সহ্য করবে না। অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের 92 জন শহীদ পরিবারের মধ্যে আজ 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মীর মুগ্ধের ভাই, জুলাই ফাউন্ডেশনের সিইও মীর স্নিগ্ধ। যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে, হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে, ভিডিও ফুটেজ বা ছবি, সে যেই পরিচয়েরই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে। এদিকে জুলাই আগস্ট বিপ্লবে রংপুরের শহীদ পরিবার ও আহতদের নিয়ে জেলা প্রশাসন আয়োজিত স্মরণ সভায় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছিল। শহীদদের পরিবারের অনেকে তাদের কষ্ট ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেছিলেন। আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারের দেয়া মিথ্যা মামলায় গ্রেপ্তার ও পুলিশের নির্মম নির্যাতনের কথা তুলে ধরেন কয়েকজন ছাত্র। রংপুর থেকে AKM মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। শনিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান স্মরণ সভায় মহানগরের 7 শহীদ পরিবারের সদস্য সহ আহত 77 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানান, শহীদদের পাশাপাশি সরকারের নির্দেশে 4 ক্যাটাগরিতে আহতদের তালিকাভুক্ত করার কাজ চলছে। কোনোদিনই আর হয়তো কাজে ফিরতে পারবে না, কন্ট্রিবিউশন করতে পারবে না তার পরিবারে, সেটার একটা ক্যাটাগরি হয়েছে।
বক্তব্যে শহীদ মুসলিম উদ্দিন মিলনের স্ত্রী তার অসহায়ত্ব ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। আরেক শহীদ সাজ্জাদের মায়ের কান্নায় ভারী হয়ে ওঠে মিলনায়তনের পরিবেশ। একটা টিন দিয়ে আমার জন্য সেফটি না, আমি যে বাসাটা আছি ভাঙ্গাচুরা, বিকজ আমি তো একটা মেয়ে মানুষ, দুটো ছোট বাচ্চা নিয়ে আমার জন্য সেখানে সেফটি না থাকা। আমার ছেলের কবরের বাসা গেলে আমি সহ্য করতে পারি না, যে ছিল আমার একমাত্র নয়নের মণি। 18 জুলাই কলেজের প্রথম বর্ষের ছাত্র মাহিনকে ফ্যাসিস্ট সরকারের পুলিশ গ্রেপ্তার করে 13 দিন কারাগারে আটক রেখে অমানসিক নির্যাতন করেছিল। তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা এখনো তোলা হয়নি, এমন অভিযোগ করলেন তিনি। পুলিশ কমিশনারের ওখানে গেলাম, তো উনি বলছে যে এখানে তো মানে এটা আমাদের করা কিছু নাই। তা আমি যখন জিজ্ঞেস করলাম যে এই কেসটা যে আমাকে দেওয়া হলো এটার প্রুফ কি, যে মানে কিসের ভিত্তিতে আমার উপর কেসটা দেওয়া হয়েছিল, তো সেখানে তারা কোনো উত্তর দিতে পারে না। রংপুরের ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, শহীদ পরিবারের প্রতি যথাযথ সম্মান ও আহতদের চিকিৎসা সহ তাদের পুনর্বাসন করতে হবে। আমার ওই ভাই, যে ভাইয়ের একটা চোখ নাই, যে ভাইয়ের দুইটা চোখ নাই, যে ভাইয়ের পা নাই, যে ভাইয়ের মাথার এক সাইড দিয়ে গুলো ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, ওই ভাই যারা মারছে তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে। রাষ্ট্র তাদের সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেবেন এমন প্রত্যাশা তাদের। AKM মইনুল হক, NTV নিউজ, রংপুর। এদিকে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভার আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা। স্মরণ সভায় বরগুনার 10 শহীদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু হল অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে জেলা প্রশাসক। সভায় জেলা পরিষদের পক্ষ থেকে জেলার গোমস্তাপুর উপজেলার তারেক হোসেন ও শিবগঞ্জ উপজেলার মতিউর রহমানের পরিবারকে 1 লাখ টাকা এবং আহত 11 জনকে 20,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। জাহাজ নির্মাণ কাজে বাংলাদেশি শ্রমিকদের সক্ষমতা অনেক বেড়েছে। এই খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M সাখাওয়াত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নয়ানগরে 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে BIWTCর বিভিন্ন ধরনের নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। শিপইয়ার্ডে 18টি নৌযানের নির্মাণ কাজ চলছে। আগামী বছরের মার্চ থেকে নৌযানগুলো বুঝে পাওয়া যাবে বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা। মেঘনা নদীতে অবৈধ বালু মহল বন্ধে কাজ করার কথাও জানান তিনি। মেঘনা নদীতে যেগুলো আমরা করছি সেটার দায়িত্ব আমাদের, আমরা কিন্তু কাউকে ইজারা দিই না, আমরা নিজেরা ড্রেজার দিয়ে উঠাই, তারপর ওগুলোকে আলটিমেটলি বিক্রি করি। জেলা প্রশাসনের মাধ্যমে বিক্রি করা হয়, একটা পার্সেন্টেজ আমরা পাই। কিন্তু বালু বাকি নদীর যেগুলো আছে, যেগুলো জেলা প্রশাসনের মানে মোটামুটি আওতার মধ্যে, সেগুলো জেলা প্রশাসন দিয়ে থাকে। দেশীয় প্রযুক্তিতে সংস্কার ও মেরামতের পর নৌবাহিনীতে আবারও যুক্ত হল যুদ্ধজাহাজ বা নৌজা 20 খালি। সকালে খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। বা নৌজা 20 খালি যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য এখন 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। এর আগে বা নৌজা 20 খালি জাহাজটি 1978 সালে নৌবাহিনীতে কমিশনিং হয়। এরপর থেকে সকল অপারেশনাল কর্মকাণ্ডে এটি সফলতার সাথে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছাত্র জনতা রক্ত দিয়ে ফ্যাসিবাদের অবসান ঘটালেও অনেকের মাথায় এখনও ফ্যাসিবাদের ভূত আছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। বিকেলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সভায় তিনি এমন মন্তব্য করেন। সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ উপদেষ্টা আদিলুর রহমানের সামনে চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। উপস্থিত ছিলেন বেসরকারি বিমান ও ভূমি উপদেষ্টা AF হাসান আরিফ, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সভায় বিগত সরকারের আমলে বিভিন্ন মেগা প্রকল্পের নামে মেগা চুরি হয়েছে বলে অভিযোগ করেন সিটি মেয়র। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 10টি দান বাক্সে 29 বস্তা টাকা পাওয়া গেছে।
সেই সঙ্গে মিলছে বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলংকার। এখনও চলছে গণনা। এর আগে চলতি বছরের 17 আগস্ট মসজিদের 9টি দান বাক্স থেকে 7,22,13,046 টাকার বৈদেশিক মুদ্রা ও সোনা রূপার অলংকার পাওয়া গিয়েছিল। সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। প্রাপ্ত দানের টাকা থেকে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের ব্যয় করা হয়। চট্টগ্রামে পিএইচপি কোরআনের আলোর অডিশন পর্ব শেষ হয়েছে। অডিশনে অংশ নিতে সকাল থেকে ভিড় করে অসংখ্য প্রতিযোগী। জমিয়াতুল ফালাহ মসজিদের চট্টগ্রামের 1000 মাদ্রাসা থেকে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রায় 500 হাফেজ অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রতিযোগিতার শেষে 20 প্রতিযোগী ঢাকার মূল পর্বে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পান। এদিকে সুনামগঞ্জে শেষ হয়েছে পিএইচপি কোরআনের আলোর অডিশন পর্ব। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা হাসানুজ্জামান। মূল প্রতিযোগিতার জন্য সারা দেশ থেকে কোরআনে হাফেজদের মধ্য থেকে সেরাদের বাছাই করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। বগুড়ায় আইএফআইসি লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ব্যাংকটির রাজশাহী ও রংপুর জোনের 22টি শাখা এবং 166টি উপশাখার কর্মীরা। বিজনেস কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। শক্তিশালী ডিপোজিট গ্রোথ এবং মানব সম্পদের ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের 3 শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইকং শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ বলে দুপুরে টেকনাফের হোয়াইকং স্টেশন থেকে ট্রাক যোগে 7-8 জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া এলাকায় পৌঁছলে অজ্ঞাতরা অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা 6 শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা পুলিশকে জানালে অভিযান শুরু করে তারা। অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা 3 জনকে ছেড়ে দিলেও অপর 3 জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। শত কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে আনুষ্ঠানিকভাবে চিনি উৎপাদন শুরু হলো নাটোর চিনি কলের। শুক্রবার সন্ধ্যায় ডোঙায় চিনি উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আবুল কালাম আজাদ। এ সময় নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল চিনিকলের এমডি, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ এবং আখ চাষিরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে নাটোর চিনিকলের 90,000 মেট্রিক টন আখ মাড়াই করে 5,130 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বন্যা কবলিত হতদরিদ্র মানুষের চক্ষু চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার 8টি ইউনিয়নের প্রায় 4,000 চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন 20 জন চক্ষু বিশেষজ্ঞ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে মৌলভীবাজার সদর উপজেলার বাউরঘড়িয়া এলাকায় বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের শহীদদের স্মরণে সাভারে শুরু হয়েছে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। বিকেলে বংশী নদীর তীরে নির্মিত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জিরাবো স্পোর্টিং ক্লাব ও কোন্ডার বিকে স্পোর্টিং ক্লাব। শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।